1961 সালে গোয়া পর্তুগিজদের থেকে স্বাধীন হয়ে ভারতের অংশ হয়। পরবর্তীকালে বোম্বে, সুরাট আর পন্ডিচেরির নিয়ন্ত্রণ পর্তুগিজদের হাত থেকে বেরিয়ে। হ্যালো ভিউয়ার্স, আমরা এটা সবাই জেনে এসেছি যে ভারতে ব্রিটিশরা 200 বছর শাসন চালিয়ে গেছে আর 1947 সালে দেশ স্বাধীন হয়। কিন্তু এটাও ফ্যাক্ট যে ভারতে শুধু ব্রিটিশরা নয়, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ অর্থাৎ নেদারল্যান্ডস আর ড্যানিশ অর্থাৎ ডেনমার্কও ভারতের নির্দিষ্ট কিছু জায়গায় নিজেদের কলোনি বানিয়ে রাজত্ব করেছিল। ভালো করে বলতে গেলে 1947-এ ভারত ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেলেও ভারতের কিছু জায়গা তখনও পর্তুগিজ আর ফ্রেঞ্চদের অধীনে ছিল। যেমন ফ্রেঞ্চদের থেকে পন্ডিচেরি স্বাধীন হয়ে ভারতের অংশ হয় 1954 সালে, আর সবশেষে 1961 সালে গোয়া পর্তুগিজদের থেকে স্বাধীন হয়ে ভারতের অংশ হয়। গোয়ার স্বাধীনতা নিয়ে আমাদের আগেই একটা ডিটেল ভিডিও আছে, ওপরের আই বাটন আর কমেন্টে তার লিংক দেয়া থাকলে দেখে নিতে পারেন। ওই ভিডিওতে কমেন্ট আসে এই টপিক নিয়ে একটি ভিডিও করার জন্য, আমরা সেই রিকোয়েস্ট রাখতেই আজকের এই ভিডিও এনেছি। এরকম ভাবে সবাই কমেন্ট করে জানাতে থাকবেন যে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান, আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও আনার। আসুন আজ আমরা জেনে নিই ব্রিটিশ ছাড়া আর কোন কোন ইউরোপিয়ান দেশ ভারতের কোথায় কোথায় নিজেদের কলোনি তৈরি করেছিল এবং কতদিন রাজত্ব চালিয়েছিল, আর ভারতের মাটিতে ইউরোপিয়ান দেশগুলোর কেমন শত্রুতা গড়ে উঠেছিল, কেনই বা ইউরোপিয়ান শক্তিদের ভারত ছাড়তে হলো, কিসেরই বা টানে ভারতে এই দেশগুলোর নিজেদের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল। আর যারা আজকে আমরা প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। ভারতে সবার প্রথমে পদার্পণ করে পর্তুগিজরাও 1498 সালে। ভাস্কো ডা গামা আমেরিকার কেপ অফ গুড হোপ আইল্যান্ড হয়ে ভারতে আসার রুট আবিষ্কার করেন, আর তারপর থেকে ইউরোপিয়ানদের কাছে ভারতে আসার দরজা খুলে যায়। পর্তুগিজরা বাণিজ্যের নাম করে ইন্ডিয়াতে এসে ধীরে ধীরে বোম্বে, সুরাট, গোয়া, পন্ডিচেরি, দমনদিউ, দাদরা নগর হাভেলিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যদিও পরবর্তীকালে বোম্বে, সুরাট আর পন্ডিচেরির নিয়ন্ত্রণ পর্তুগিজদের হাত থেকে বেরিয়ে ব্রিটিশ আর ফ্রেঞ্চদের হাতে চলে যায়। গোয়াকে ভারতের মাটিতে পর্তুগিজরা নিজেদের রাজধানী বলেও ঘোষণা করে। ফাইনালি 1961 সালে পর্তুগিজরা ভারত ছাড়তে বাধ্য হয়। পর্তুগিজরা ভারতে নিজেদের রাজত্ব 1498 সাল থেকে 1961 সাল অবধি বজায় রেখেছিল। পর্তুগিজরা ভারতে প্রথম তামাকের ফার্মিং শুরু করে। এরপরেই আসে ডাচরা অর্থাৎ নেদারল্যান্ডস বা হল্যান্ড। ডাচরা 1605 সালে ভারতের মাটিতে পা রেখেছিল আর 1825 সাল অবধি নিজেদের কলোনি কন্ট্রোল করেছে। ডাচরা মেনলি সুরাট, ভীমলিপট্টনম, করাইকাল, চুচুড়া, বরানগর, কাশিমবাজার, বালাসোর, পাটনা, নাগাপট্টম আর কোচিতে ফ্যাক্টরি বানিয়েছিল। ডাচদের ক্ষমতা 18th সেঞ্চুরিতে কমতে শুরু করে যখন ব্রিটিশরা ভারতে আক্রমণাত্মকভাবে নিজেদের রাজত্ব বিস্তার করতে থাকে। ডাচ শাসনের কফিনের লাস্ট পেরেক পরে যখন ওয়ার অফ কুলাচালে ট্রাভেনকোর রাজত্বের কাছে ডাচরা পরাজিত হয়। ডাচরাই ভারতে প্রথম স্টক এক্সচেঞ্জ কনসেপ্ট চালু করে আর আইপিও কি জিনিস সেটা দেখায়। ডাচদের বাণিজ্যের ধরন সময়ের তুলনায় অনেকটাই এগিয়েছিল। নেক্সট ফ্রেঞ্চরা ভারতের মাটিতে নিজেদের রাজত্ব ধরে রেখেছিল 1668 সাল থেকে 1954 সাল পর্যন্ত। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগর, পন্ডিচেরি, ইয়ানাম, মাহে, কারিকলে নিজেদের কলোনি বিস্তার করেছিল। ফ্রেঞ্চরা নিজেদের কলোনি আরও বিস্তার করতে চাইলে ইংরেজদের সাথে শত্রুতা হতে থাকে। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজের বাহিনী আর ফ্রেঞ্চের যৌথ বাহিনীকে হারতে হয় ব্রিটিশদের হাতে। তারপর থেকে ফ্রেঞ্চরা আর নিজেদের ক্ষমতা বিস্তার করতে পারেনি, আর পলাশির যুদ্ধে ব্রিটিশদের জয়লাভের পর থেকে পুরো বাংলা সহ পুরো দেশকেই ব্রিটিশরা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসেন।
ফ্রেঞ্চরা অনেক চেষ্টা করেছিল ব্রিটিশদের থেকে হারানো জায়গাগুলো পুনরুদ্ধার করার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। 1758 সালে ফ্রেঞ্চরা ব্রিটিশদের সেন্ট ডেভিড ফোর্ট জ্বালিয়ে দিয়েছিল। ব্রিটিশরা সেটার প্রতিশোধ নেয় 1761 সালে পন্ডিচেরি জ্বালিয়ে। ব্রিটিশদের হাতে ফ্রেঞ্চদের বারবার পরাজিত হওয়ার কারণ হিসাবে এক্সপার্টরা যেটা মনে করেন সেটা হলো ব্রিটিশদের হাতে দেশের 3টে মেজর পোর্ট ছিল, বোম্বে, ক্যালকাটা আর মাদ্রাস, আর সেই জায়গায় ফ্রেঞ্চদের হাতে ছিল শুধু পন্ডিচেরি পোর্ট। তাই রিসোর্স সাপ্লাইয়ের ক্ষেত্রে ইংরেজরা অনেক বেশি সুবিধা পেত। 1769 সালে ফ্রেঞ্চ সরকার বোঝে যে এইটুকু জায়গার নিয়ন্ত্রণের জন্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চালানো অনেকটাই খরচ সাপেক্ষ। তাই সেই বছরই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বন্ধ করে জায়গাগুলোর কন্ট্রোল সরাসরি ফ্রেঞ্চ গভর্নমেন্ট থেকেই করা হতো। 1947 সালে যখন ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায়, তখন আলোচনার মাধ্যমে ফ্রেঞ্চরাও রাজি হয়ে যায় নিজেদের সরিয়ে নেওয়ার জন্য। সেই সূত্রে 1950 সালে চন্দননগরের কন্ট্রোল ফ্রেঞ্চরা ভারতের হাতে দিয়ে দেয়, আর ফাইনালি 1954 সালে পন্ডিচেরি, ইয়ানাম, মাহে আর কারিকালের কন্ট্রোলও ফ্রেঞ্চরা ভারতের হাতে তুলে দেয়। 1962 সালে দুই দেশের মধ্যে টেরিটোরিয়াল পসেশন ট্রান্সফারের একটা চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট, ড্যানিশ বা ডেনমার্ক। ড্যানিশ কলোনি ভারতে ছিল 1620 সাল থেকে 1869 সাল পর্যন্ত। ড্যানিশরা তামিলনাড়ুর তারাঙ্গম্বাডি, ওয়েস্ট বেঙ্গলের শ্রীরামপুর আর নিকোবর আইল্যান্ডে নিজেদের কলোনি বিস্তার করেছিল। বাট ট্রেডিং থেকে সেরকম অর্থনৈতিক লাভ না পাওয়ায় ড্যানিশ কলোনি বেশি দিন রাজত্ব করতে পারেনি, আর জায়গাগুলো ধীরে ধীরে ব্রিটিশদের হাতে চলে যায়। 1839 সালে ড্যানিশরা শ্রীরামপুরকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয়। 1848 সাল থেকে 1868 সালের মধ্যে নিকোবর আইল্যান্ডের কন্ট্রোলও ড্যানিশরা ধীরে ধীরে ব্রিটিশদের হাতে তুলে দেয়। এইখানে সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার হলো পন্ডিচেরি। পন্ডিচেরি হলো এমন একটা জায়গা যেখানে ভারতে আসা 5 ইউরোপিয়ান দেশগুলোর প্রত্যেকে রাজত্ব চালিয়েছিল কোনো না কোনো সময়। এই হলো তার লিস্ট। এবার প্রশ্ন হচ্ছে, এতগুলো ইউরোপিয়ান দেশ কেন এসেছিল ভারতে? ব্রিটিশ সহ এই 4 বিদেশি শক্তির ভারতে ক্ষমতা বিস্তারের একটাই কারণ ছিল ভারত থেকে জিনিস নিয়ে গিয়ে নিজেদের দেশে বা অন্য দেশে চড়া দামে বিক্রি করা। আর সেই জিনিসগুলো ছিল সিল্ক, কটন, ইন্ডিগো, স্পিসিস বা রান্না করার বিভিন্ন মশলা। কারণ ভারতে খুবই উন্নত মানের সিল্ক আর কটন পাওয়া যেত, আর ভারতের কিছু রান্নার মশলা ইউরোপিয়ান ফুডে খুবই ব্যবহার হতো। ভাস্কো ডা গামা যখন ফার্স্ট ভারতে আসেন আর 1 বছর বাদে ভারতের যে কার্গোতে ফেরত গিয়েছিলেন, তাতে তার প্রফিট হয়েছিল 60 গুণ। এই হচ্ছে সংক্ষেপে ভারতের মাটিতে ইউরোপিয়ান শক্তির উপনিবেশের ইতিহাস। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।